সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুল থেকে। আমি ডাক্তার খান হাসানুজ্জামান। ডেভিডসন মেডিসিনের কত ক্লাসটা ফার্স্ট ক্লাস ছিল, আজকে সেকেন্ড ক্লাস। বড় করি এটা। আজকে আমরা সাধারণত রেসপিরেটরি সিস্টেম দিয়ে শুরু করছিলাম। গত ক্লাসে কিছু আমরা আলাপ করেছিলাম। গত ক্লাসে কিছু বেসিক কথা নিয়ে আলাপ করেছিলাম, কিছু এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো, সাইন গুলো। আজকে আমরা কিছু সিমটমস নিয়ে আলাপ করবো। রেসপিরেটরি সিস্টেমের সিমটমস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কাফ বুঝি। আমরা রেসপিরেটরি সিস্টেমের সিমটম বলতে আমরা ব্রেথলেসনেস কেও বুঝি, আবার বুঝি হচ্ছে হিমোপ্টাইসিস কেও বুঝি, তারপর চেস্ট পেইনও বুঝি। এই মোটামুটি এইগুলো। আরেকটা আছে যে হুইজ হুইজ যদি একটা সাইন, আবার এটা একটা সিমটম। রুগী যখন বলে সিমটম, ডাক্তার যখন পায় তো সেটাই সাইন। তা মোটামুটি এই হচ্ছে কথা যে রেসপিরেটরি সিস্টেমের আমরা একটু কফ আর ব্রেথলেসনেস নিয়ে আলাপ আলাপ করবো। এই কাফ এবং ব্রেথলেসনেস নিয়ে রুগী আসবে না বা আসে না তা তো নয়, সবসময় আসে। কিন্তু আসলে আমাদের কিভাবে চিন্তা করা উচিত, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। তো এই সিমটমসটা আসলে ডেভিডসনের পেজ নাম্বারে যদি আমরা যাই, পেজ নাম্বার হচ্ছে 556। এটা হচ্ছে যে 23rd এডিশন মেডিসিনের 556 এরকম একটা টেবিল দেওয়া আছে। সেই টেবিলের কাফের একটা টেবিল। এটা অনেকে হয়তো পছন্দ হয়, এটা পড়তে অনেকের পছন্দ হয় না। কিন্তু এটিকে কিভাবে পছন্দনীয় করা যায়, কিভাবে বোঝা যায়, কিভাবে আয়ত্ত করে প্র্যাকটিস ফিল্ডেও এটা অ্যাপ্লাই করা যায়, সেটি নিয়ে আমরা একটা আলাপ করি। যেমন অনেকভাবে কাফের কজগুলো পড়া যায়। তবে এটা একটা অ্যানাটমিক্যাল সাইট হিসাবে কফের কজগুলো দিয়েছে। এটা খারাপ স্টাইল না, এটা একটা ভালো স্টাইল। যেমন একটা ফেরিংস, লেরিংস, এভাবে যদি আমরা উপর থেকে শুরু করি রেসপিরেটরি সিস্টেমে, ফেরিংস, লেরিংস, ট্র্যাকিয়া, ব্রোঙ্কাই, লাং প্যারেনকাইমা, এছাড়া আদার্স কিছু কজ আছে, এইগুলো নিয়ে যদি আমরা আলাপ করি, ফেরিংস এর যে কিছু কজ আছে সেটার ভিতরে আসছে যে বিশেষ করে যদি পোস্ট নেজাল ড্রিপ, বিশেষ করে সাইনোসাইটিস যদি থাকে, রাইনাইটিস যদি থাকে, তখন দেখা গেল যে নেজাল ব্লকেজ থাকলে তখন এই সিক্রেশন গুলো নেজাল পোস্ট নেজাল ড্রিপ মানে পোস্টেরো সাইডে, নেজোফিলিংস পোস্টেরো সাইডে যখন এগুলো ড্রিপ হিসেবে পড়ে, তখন এই ফিলিংস এর দিকে চলে আসে এগুলো, তখন এই যে কাফটা ডেভেলপ হয়। অর্থাৎ হিস্ট্রি অফ দ্য ক্রনিক রাইনাইটিস, দেখা গেলো সবসময় তার নাক দিয়ে পানি ঝরছে, হ্যাঁ, রানিং নোজ আছে, তারপরে দেখা গেল যে সবসময় হাসি হচ্ছে, হ্যাঁ, স্নিচিং আছে। এবং এই যেহেতু পোস্ট নেজাল ড্রিপ, পিছনের দিকে যেহেতু এটা একটা সিক্রেশন হচ্ছে, পিছনের দিকে এটা ড্রিপ হচ্ছে, সেই জন্য সবসময় রুগীটা থ্রট ক্লিয়ারিং, মানে গলাটা সবসময় যেন সে গলাটা মনে হচ্ছে সবসময় টানবে, সবসময় টানতে থাকবে, কাশতে থাকবে এবং টানতে থাকবে। তাহলেই বোঝা যায়, তাহলে কোনো রুগী যদি হিস্ট্রি থাকে যে তার রানিং নোজ আর গলাটা সবসময় টানতেই আছে এবং তার কাফ আছে, তাহলে কোনো কাফের সাথে যখন গলাটা টানতে থাকবে তখনই বুঝতে হবে ফেরিংস বা লেরিংস এর সমস্যা। এবং ফেরিংস এর ভিতরে পোস্ট নেজাল ড্রিপ হলে বুঝতে হবে যে ক্রনিক রাইনাইটিস। আর লেরিংস এর ক্ষেত্রে আছে লেরিনজাইটিস। সেই লেরিনজাইটিস ইনফেকশন বা ইনফ্লামেশনের কারণে হতে পারে, এটা টিউমার দিয়ে হতে পারে, এটা উফিং কাফ দিয়ে হতে পারে। এখন এই ক্ষেত্রে লেরিনজাইটিস যদি হয়, তো ভয়েস বা সোয়ালিংটা অল্টারেটেড হবে, ভয়েসটা চেঞ্জ হবে। সোয়ালিং সোয়ালিং মানে হচ্ছে দেখা গেলো সে গিলতে কষ্ট পাচ্ছে, হার্স অর পেইনফুল কফ, এবং তার কাশিটা খুব পেইনফুল হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, কোনো কাশির সঙ্গে, কোন রোগীর কাশির সঙ্গে যদি গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, বুঝতে হবে এটা লেরিনজাইটিস। সেটা একটা ভাইরাল আপার রেসপিরেটরি ইনফেকশন, খুব কমন ভাইরাল ইনফেকশন। এটা দিয়ে হতে পারে, হ্যাঁ, হতে পারে আবার এই সমস্ত কারণে হুপিং কফ, টিউমার, এগুলোর কারণে হতে পারে। তো খুব কমন কজ হচ্ছে যে আপার রেসপিরেটরি ইনফেকশন, ভাইরাল ইনফেকশন। তাহলে আমরা এইটুকু অন্তত জানতে পারলাম, এইটুক থেকে প্র্যাকটিস ফিল্ডে কারোর কাশির সঙ্গে, হ্যাঁ, যদি গলা টানতে থাকে, ক্লিয়ার করতে থাকে, তাহলে বুঝতে পারি যে পোস্ট নেজাল ড্রিপ, যেটা হচ্ছে হিস্ট্রি দিলে দেখা যাবে যে তার ক্রনিক রাইনাইটিস, হ্যাঁ, প্রায় তার নাক দিয়ে পানি ঝরে, এটা হিস্ট্রি আছে, বা নাক ব্লকেজ থাকে। আর কারোর যদি কাশির সাথে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ পেইনফুল কফ হয়, তাহলে আমরা বুঝতে পারি যে এটা আছে যে লেরিংস এর সমস্যা। এবং আপার রেসপিরেটরি ইনফেকশন মোস্ট কমন আছে ভাইরাল ইনফেকশন। এবং আশেপাশে সবারই বা কারোর নিজের ক্ষেত্রে দেখা যাবে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। আর ট্র্যাকিটিসের কারণে কাশি খুব কম হয়, তবে যদি হয় তবে তার একটা রেস্ট্রেশনাল পেইন উইথ কফ, মানে হচ্ছে যে
ঠিক স্টারনামে পিছনের দিকে তার একটা পেইন হবে এবং কাশি হবে। এটা খুব বেশি পাওয়া যায় না, খুব বেশি পাওয়া যাবে এইগুলি। ব্রঙ্কাসের কারণে যে কাশিগুলো হবে তার ভিতরে হচ্ছে ব্রঙ্কাইটিস, সেটা অ্যাকুট ব্রঙ্কাইটিস হতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে। অ্যাকুট ব্রঙ্কাইটিস হচ্ছে জাস্ট এইগুলি, এই যে লেরিনজাইটিস ফেরিনজাইটিস এইগুলো হওয়ার পরে যদি দেখা গেল যে খুব বেশি কাশতেছে এবং তার হচ্ছে কিছু কাফের সাথে কিছু ব্লাডও চলে আসছে, হ্যাঁ, এইগুলো তখন কিছু ডিজনিও ডেভেলপ করে গেছে, এইগুলো আমরা অ্যাকুট ব্রঙ্কাইটিস বলি। অর্থাৎ এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, কাশির সঙ্গে তার হচ্ছে নাক দিয়ে পানি ঝরলো, কাশির সঙ্গে তার ভয়েস চেঞ্জ হয়ে গেলো, তারপর হঠাৎ করে কাশিটা বেড়ে গেল, এমনকি জ্বরও আসলো, এমনকি কাশির সাথে রক্ত গেল, দ্যাট ইজ অ্যাকুট ব্রঙ্কাইটিস। ভয় পাওয়ার কিছু না, এটা অটোমেটিক্যালি স্টিম ইনহেলার নিলে, একটা এক ডোজে অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন খেলে ঠিক হয়ে যায়। আর ক্রনিক ব্রঙ্কাইটিসটা এটা একটা ইম্পর্টেন্ট। ক্রনিক ব্রঙ্কাইটিস যদি হয় সেটা আছে যে স্মোকিং এর সাথে এটা সম্পর্ক। হ্যাঁ, স্মোকিং করলে তার যে ক্রনিক ব্রঙ্কাইটিস হবে, এই ক্রনিক ব্রঙ্কাইটিস একটা টিপিক্যাল হিস্ট্রি আছে, যেটা আমরা নেক্সটে আরো কিছু স্লাইডে পড়বো, আজকের ক্লাসে না, নেক্সট ক্লাস যদি নিই। তো এটা হিস্ট্রিটা হচ্ছে যে মিনিমাম পরপর 3 মাস ধরে কাশি হবে ম্যাক্সিমাম ডেজে, এবং পরপর 2 বছর ধরে একটা হিস্ট্রি। তাহলে 3 মাস পরপর 3 মাস এবং পরপর 2 বছর ধরে যদি ম্যাক্সিমাম ডেজে কাশি হয় এবং এটাকে যদি স্মোকার হয়, তাহলে সেই কাশিটাকে বলা হচ্ছে যে ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্রনিক ব্রঙ্কাইটিস আর এম্পাইসোমা এই দুটোকে একসাথেই বলা হচ্ছে সিওপিডি। আচ্ছা, এই কাশিটা হচ্ছে যে ড্রাই হতে পারে, প্রোডাক্টিভ হতে পারে, এবং সাধারণত মর্নিং এর দিকে এটা খারাপের দিকে যায়, মর্নিং এ বেশি হবে। আর অ্যাজমার কাশিটা হচ্ছে যে ইউজুয়ালি ড্রাই হয়, তবে রাত্রেবেলায় বাড়ে, যেটাকে বলে ডায়রিনাল ভেরিয়েশন, যেটা আমরা সামনে অ্যাজমা পড়ার সময় এটা এই শব্দটা পেয়ে যাবো। ডায়রিনাল ভেরিয়েশন মানে হচ্ছে যে দিনের থেকে রাতে বেশি। এই যে তো রুগীরা জিজ্ঞাসা যদি করা হয় যে আপনার কাশি দিনে বেশি না রাতে বেশি, সে কিন্তু বলবে যে এটা আমার কাশিটা কিন্তু, হ্যাঁ, সন্ধ্যার পরে বেশি হয়, মধ্যরাতে বেশি হয়। আচ্ছা, তারপর আসলে যে আরো কিছু আছে যেটা এখানে লেখা নাই অ্যাজমার কাশি, সেটা হচ্ছে সিজনাল। বলবে প্রায় যে শীতকালে শুরুতেই বেশি হয় বা শীতকালে আসলেই বেশি হয়। হ্যাঁ, আরেকটা কথা বলবে সেটা হচ্ছে ডাস্ট পার্টিকুলার এক্সপোজারে বেশি হয়। তাহলে কারোর কাশি সাথে যদি আমরা এই পাই যে তার হচ্ছে যে দিনের থেকে রাতে বেশি হয়, অথবা সিজনাল হয়, অথবা দেখা গেল যে ডাস্ট পার্টিকুলার বাড়ে বেশি, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি অ্যাজমা। এই অ্যাজমার কাশির সঙ্গে তার শ্বাসকষ্ট থাকতেও পারে, নাও পারে। যদি শ্বাসকষ্ট না থাকে তাহলে এই কাশিটা বের করা খুব কঠিন। সবাই না বুঝে কাশির সিরাপ খেতে থাকে, অ্যান্টিবায়োটিক খেতে থাকে। আসলে এই কাশিটা হচ্ছে অ্যাজমার কাশি, জাস্ট এই সিম্পলি একটা হিস্ট্রি নিলেই বের করা যায়। এই কাশিটা তার হচ্ছে যে স্টেরয়েড ইনহেলার দিলে, হ্যাঁ, এমনকি মন্টেলিউকাস দিলে সে ভালো হয়ে যায়। এবং এই কাশিটা যখন শ্বাসকষ্ট থাকে না, তাহলে এই জাতীয় কাশিকে বলা হয় কাফ ভেরিয়েন্ট অ্যাজমা, অর্থাৎ কাফের ভাবটা বেশি থাকে। সেই জন্য অনেক অ্যাজমা রোগী আছে যার কোনো শ্বাসকষ্ট নাই, কিন্তু কাশি প্রেজেন্টেশনটা নিয়ে আসে অনলি। তাদেরকে বের করতে হলে সিম্পল এই হিস্ট্রিটা, দিনে বেশি না রাতে বেশি, শীতকালে বেশি না গরমকালে বেশি, ডাস্ট পার্টিকুলার বাড়ে কিনা। ইওসিনোফিলিক ব্রঙ্কাইটিস, এটা অনেকটা জাস্ট অ্যাজমার মতনই ফিচার নিয়ে আসে। অনেক সময় ডায়াগনোসিসে মিস হয়ে যায়, অ্যাজমার সাথে এটা ঘোলায় যায়। লাং ক্যান্সার, অবশ্যই পেশেন্টটাকে স্মোকার হইতে হবে, অবশ্যই পেশেন্টটাকে ওল্ড এজ হইতে হবে, তাহলে এই লাং ক্যান্সার ভাবতে গেলে এইগুলো থাকতে হবে। তারপরে রুগী যদি পারসিস্টেন্ট কফ সাথে হিমোপ্টাইসিস থাকে তাহলে সাসপেক্ট করতে পারি, অথবা যদি কোনো একটা ক্লাবিং থাকে তাহলে সাসপেক্ট করতে পারি। হ্যাঁ, আরো কিছু পয়েন্টস আছে যে চেস্ট পেইন থাকবে, কিন্তু চেস্ট পেইন কোথাও টেন্ডারনেস নাই, ডার্মাটোমাল চেস্ট পেইন, অর্থাৎ ডার্মাটোম বরাবর, যে বরাবর তোমার ডার্মাটোম বরাবর নার্ভ সাপ্লাই থাকে, ঠিক ওই নার্ভ বরাবর তার হচ্ছে যে একটা পেইন থাকে। তাহলে আমরা যদি বলতে পারি কারোর কাশির সঙ্গে যদি স্মোকার, ওল্ড এজ স্মোকার, তার যদি কাশি হয়, তা সেই ওল্ড এজে স্মোকার সিওপিডি তেও কাশি হতে পারে। ওল্ড এজের স্মোকার ক্রনিক ক্রনিক ব্রঙ্কাইটিসে কাশি হতে পারে। ওল্ড এজের স্মোকার হচ্ছে যে তোমার লাং ক্যান্সারে হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো? ওই ক্রনিক এজ, ওল্ড এজ এবং স্মোকার, তার যদি পারসিস্টেন্ট কাশি হয়, কিন্তু যদি হিমোপ্টাইসিস থাকে, সাসপেক্ট করতে হবে লাং ক্যান্সার। তার যদি ক্লাবিং থাকে তাহলে সাসপেক্ট করতে হবে লাং ক্যান্সার। এরকম ডার্মাটোমাল চেস্ট পেইন যদি থাকে সাসপেক্ট করতে হবে লাং ক্যান্সার। আরো অনেক পয়েন্টস আছে, নেক্সট আমরা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা পড়ার সময় এগুলো পেয়ে যাব। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা ব্রঙ্কাসের কারণ। আর লাং প্যারেনকাইমার কি কি ডিজিজ হতে পারে? টিবি, নিউমোনিয়া,
এগুলো নিশ্চয়ই ইনফেকশন, নিশ্চয়ই এগুলোর সাথে ফেভার থাকবে। এটা হচ্ছে লম্বা টাইম ধরে থাকে লো গ্রেড ফেভার। আর নিউমোনিয়া এসে অ্যাকুট ফেভার থাকে, হ্যাঁ, অল্প কয়েকদিনই ধরে জ্বর। তাহলে টিবির ক্ষেত্রে কাশিটা প্রোডাক্টিভ তো হবেই, এর সাথে হিমোপ্রাইসিস থাকতে পারে, এর সাথে লো গ্রেড ফেভার থাকে, সিগনিফিকেন্ট ওয়েট লস থাকে, ইভেন লস অফ অ্যাপেটাইটও থাকে। নিউমোনিয়ার কাশি ইনিশিয়ালি ড্রাই হয়, পরে এটা প্রোডাক্টিভ হয়ে যায়। কিন্তু যেহেতু নিউমোনিয়া, তাহলে জ্বর থাকতে হবে, হাই গ্রেড ফেভার থাকে। নিউমোনিয়াতে প্লুরেটিক চেস্ট পেইন থাকে, এবং যদি এক্সামিন করা হয় ব্রঙ্কিয়াল ব্রেস্ট সাউন্ড পাওয়া যেতে পারে। তো প্রতিটা ক্ষেত্রে আমাদের কজের সাথে যে প্রতিটা সিমটম সাইন যদি মাথায় রাখি, তাহলে কাশির কারণটা খুঁজে পাওয়া যায়। ব্রঙ্কাইকটেসিস, এই ব্রঙ্কাইকটেসিসের কাশি এটাও প্রোডাক্টিভ, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস হলো চেঞ্জেস ইন পোস্টার ইনডিউস সিমটম। অর্থাৎ তুমি এই কাজ থেকে যদি কাজ করা হয়, তাহলে দেখো যে কাশি, হ্যাঁ, কাশিটা স্পুটাম, কাশিটা চেঞ্জেস ইন পোস্টার ইনডিউস স্পুটাম, অর্থাৎ যদি এই কাজ থেকে ও কাজে শোয়ানো হয় তখন স্পুটাম প্রোডাকশনটা হয়। হ্যাঁ, তাই পোস্টার চেঞ্জের সাথে সাথে স্পুমটা বের হয়ে আসে। এই আর কোনো কাশির ক্ষেত্রে হয় না, শুধু ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে হয়ে থাকে। পালমোনারি এডেমা, আচ্ছা, পালমোনারি এডেমা মানে হচ্ছে লেফট হার্ট ফেলিওর। লেফট হার্ট ফেলিওর হলে পালমোনারি ক্যাপিলারিতে প্রেসার বাড়বে, ফ্লুইডটা বের হয়ে আসবে, এডেমা ডেভেলপ করবে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে পেশেন্টটার যেহেতু লেফট হার্ট ফেলিওর, তাহলে অর্থোপনিয়া থাকে, অর্থাৎ শুইলেই তার শ্বাসকষ্টটা বাড়ে। এই ক্ষেত্রে রোগীটার লেফট হার্ট ফেল, তাহলে হার্টের কোনো সমস্যা হয়, কোনো এমআই হয়েছিল, অথবা ভালভুলার হার্ট ডিজিজ আছে, অথবা হাইপারটেনসিভ পেশেন্ট, তাহলে তার যদি হার্ট ফেলিওরের সাইন সিমটম পায়, তারপরে যদি কাশি হয়, সেটিকে আমরা বলি হচ্ছে যে পালমোনারি এডেমার কাশি। এক্সামিন করলে দেখা যাবে যে শুয়ে পড়লে তার শ্বাসকষ্ট বাড়ে, বাইলেটারাল বেজাল কিউবিটেশন পাচ্ছি, এবং রাত্রিবেলায় বাড়বে। কেন বাড়বে? রাত্রিবেলায় যেহেতু শুয়ে থাকে, এবং শুয়ে থাকলে তখন এই এডেমাটা চারিদিকে ছড়াই পড়ে লাংসে, কারণ ইরেক্ট পোস্টারে তো নিচের দিকে থাকে, আর শুয়ে পড়লে চারিদিকে ছড়ায় পড়ে। হ্যাঁ, তখন তো তোমার ইসে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। তাহলে শুয়ে পড়লে চারিদিকে ছড়ায় পড়লো এডেমাটা, তখনই তার হচ্ছে যে শ্বাসকষ্টটা বাড়বে বেশি। এমনকি গ্র্যাভিটি যদি লস হয়, হ্যাঁ, তখন পায়ের যে এডেমাগুলো হয়, এইগুলো সব ফুসফুসের দিকে যায়, তখন এডেমাটা আরো বাড়ে। এই জন্য শুয়ে পড়লে শ্বাসকষ্টটা বেড়ে যায়। এবং এই জাতীয় কাশিটা হচ্ছে পিঙ্ক কালার বা ফ্রদি স্পুটাম থাকতে পারে, সবসময় এরকম থাকবে তা না, অনেক সবসময় এরকম পাওয়া নাও যেতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে, মনে রাখার উপায়, লেফট হার্ট ফেলিওরের সিমটম সাইন থাকে, অর্থোপনিয়া হয়, হ্যাঁ, এবং মাথা শুয়ে থাকলে শ্বাসকষ্ট বাড়ে, তার যে কাশিটা হয়, দেখা গেল যে তাকে যদি এক্সামিন করি, জেবিপি রেস পাইতে পারি, লেবারটা এনলার্জ পাইতে পারি, হার্টে দেখা গেলো যে পিরিকর্ডিয়ামের কোনো অ্যাবনর্মালিটিস পাইতে পারি। আর যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বাইলেটারাল বেজাল কিউবিটেশন। আমি যদি সব না মনে রাখি, কোন রোগী শুয়ে থাকলে শ্বাসকষ্ট বাড়ে, তার বাইলেটারাল বেজাল কিউবিটেশন যদি পায়, তাহলে তার কাশিটাই হচ্ছে পালমোনারি এডেমা। ইন্টারস্টিশাল ফাইব্রোসিস, এটা ড্রাই টাইপের কাশি হয়, ডিস্ট্রেসিং, কিন্তু এটা ক্রনিক, হ্যাঁ, দিন দিন এটা বাড়তে থাকে। একে কিভাবে চিনবো? দেখা গেলো যে কোনো এক্সামিনেশন করে কিছুই পাইলাম না, এমনকি ইনভেস্টিগেশন করে কিছুই পাইলাম না, তবে লেট স্টেজে গিয়ে এক্সামিনেশন করলে ইনস্পিরেশনের শেষের দিকে, অর্থাৎ ইনস্পিরেটরি এন্ড ক্র্যাকেলস, ইনস্পিরেটরি শেষের দিকে একটা ক্রিপিটেশন পেতে পারি। একটা ফাইন্ডিংস, পেশেন্টের সাইনোস থাকে, একটা ফাইন্ডিংস, পেশেন্ট ক্লাবিং থাকে, একটা ফাইন্ডিংস। এরকম কাউর যদি লম্বা টাইম ধরে ড্রাই ডিস্ট্রেসিং কাফ হয়, তাহলে যদি এক্সামিন করে এন্ড ইনস্পিরেটরি ক্র্যাকেলস পায়, ক্লাবিং পায়, অথবা সাইনোসিস পায়, তাহলে আমরা সাসপেক্ট করবো ইন্টারস্টিশাল ফাইব্রোসিস। অনেক সময় এটা সিটি স্ক্যান অন দ্য চেস্ট করে ডায়াগনোসিস করা হয়, এক্স রেতে অনেক সময় আসে না। লম্বা টাইম ধরে এসি ইনহিবিটরস খাচ্ছে, লম্বা টাইম ধরে এসি ইনহিবিটর খেলে ব্র্যাডিকানিন লেভেল বেড়ে যায়, তখন এই ব্র্যাডিকানিন ইজ রেসপন্সিবল ফর দ্য ড্রাই কফ। তাহলে কাউর হিস্ট্রিতে যদি এসি ইনহিবিটর খায়, কাউর কাশি লম্বা টাইম ধরে হলে, তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কোনো ওষুধ খান কিনা। যদি এসি ইনহিবিটর থাকে, এআরবি না কিন্তু এসি ইনহিবিটর, এসি ইনহিবিটর যদি থাকে, সেটাকে অফ করে দিলে সে আস্তে আস্তে ভালো হয়ে যায়। লম্বা টাইম ধরে যে গ্যাস্ট্রোইজোজাল রিফ্লাক্স ডিজিজ থাকে, এই অ্যাসিডটা রিগাজিটেট করে, হ্যাঁ, রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে ইরিটেট করে কাশি করতে পারে, অ্যাসপিরেশন হতে পারে, হয়ে কাশি হতে পারে। তাহলে জারও একটা কারণ কাশির জন্য। অনেক রোগীরে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে, অ্যান্টাসিড দিয়ে কাশি ভালো করা হয়েছে। এই জন্য সবসময় বলা হয়
কাশি মানেই হচ্ছে কাশির সিরাপ তা নয়। কাউরে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে কাশি ভালো করা হয়, কাউরে এসি ইনহিবিটর অফ করে কাশি ভালো করা হয়, কাউরে টিবির ওষুধ দিয়ে কাশি ভালো করা হচ্ছে, কাউরে পালমোনারি এডিমা আছে ল্যাসিক্স ইনজেকশন দিয়েও কাশি ভালো করা হচ্ছে, কাউরে অ্যান্টিবায়োটিক দিয়ে নিউমোনিয়ার ক্ষেত্রে কাশি ভালো করা হচ্ছে, কাউরে ইনহেলার অ্যাজমা হলে দিয়ে কাশি ভালো করা হচ্ছে। সুতরাং সব কাশির ক্ষেত্রে যে কাশির সিরাপ খেতে হবে তা নয়। এই প্রত্যেকটা কাশির কারণ বের করে তার চিকিৎসা দেওয়াটাকে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ফিজিশিয়ানের কাজ। তাহলে এত কিছু কথা যে আমরা বললাম, এই কথাগুলো যদি আমরা ইন শর্টে এইভাবে যদি আলাপ করি প্র্যাকটিস ফিল্ডে, কাশির সাথে তার চেস্ট পেইন বা টাইটনেস আছে। হ্যাঁ, সব কাশির সাথে চেস্ট পেইন থাকে না। নিউমোনিয়া বা লাং অ্যাবসেসের ক্ষেত্রে কাশি হবে, চেস্ট পেইন হবে। তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই ফেভার থাকবে, হাই গ্রেড ফেভার। এক্সামিন করলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো অথবা ক্রিপিটেশন পাবো, যে কোনো একটা সাইডে ক্রিপিটেশন। এবং ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা যেটা কি সেটা আমরা আগের ক্লাসে একটু আলাপ করে ফেলছিলাম। আচ্ছা, অ্যাজমার ক্ষেত্রেও কিন্তু কাশির সাথে চেস্ট পেইন বা টাইটনেস থাকে। এর ক্ষেত্রে কি ফিচার্স পাবো? আদার্স ফিচার্স কাপ ডায়রিনাল ভেরিয়েশন, অর্থাৎ দিনের থেকে রাতে বেশি হয়, একটু আগে বলে আসলাম। সিজনাল, একটু আগে বললাম। ইনক্রিজ অ্যাট নাইট বা ডাস্ট পার্টিকেল। তাহলে কাশির সাথে চেস্ট টাইটনেস থাকলে আমরা এইগুলি চিন্তা করবো, এবং এক্সামিনেশন করে আমরা অ্যাট নাইট রংকায় বা হুইস পেতে পারি। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, কাশির সাথে চেস্ট পেইন থাকবে, বিশেষ করে ডার্মাটোমাল চেস্ট পেইন, ডার্মাটোম এরিয়ায় চেস্ট পেইন হয়। একটু আগে বললাম এটা ওল্ড স্মোকার হইতে হবে, পারসিস্টেন্ট কফ হইতে হবে এবং ডার্মাটোমাল চেস্ট পেইন থাকতে হবে। কাশির সাথে চেস্ট পেইন যদি হয়, সেটা যদি ওল্ড এজ স্মোকার হয়ে থাকে, সাবস্টিটিউট করতে হবে মেবি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। যদি পারসিস্টেন্ট কাফ এবং ডার্মাটোমাল চেস্ট পেইন থাকে তাহলে আরো জোর হলো। এরকম কাশির সাথে চেস্ট পেইন হলে আমরা এই তিনজনের ভিতরেই চিন্তা করবো, তার সাথে এটা থাকলে এটা, এটা থাকলে এটা, এটা থাকলে এটা। কাশির সাথে যদি রানিং নোজ থাকে বা স্নিজিং থাকে, হ্যাঁ, রানিং নোজ বা স্নিজিং, তাহলে আমরা কি ভাবতে পারি? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ভাইরাল ফ্লু। আর একটা ভাবতে পারি অ্যালার্জিক রাইনাইটিস। কিন্তু দুইটাকে ডিফারেন্স করবো কিভাবে? ভাইরাল ফ্লুতে একটা মেলাইজ ভাব থাকবে, একটু কেমন যেন গাটা ম্যাজ ম্যাজ করছে, ভয়েসটা চেঞ্জ থাকবে, ওই যে ল্যারিঞ্জাইটিসটা ডেভেলপ করে দেয়, ফলে ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কাশির সাথে রানিং নোজ থাকলে আগে দেখতে হবে যে তার গাটা ম্যাজ ম্যাজ করছে কিনা, ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে কিনা। সিম্পল প্যারাসিটামল দিলে সে আরাম বোধ করবে, এখানে কোনো অ্যান্টিবায়োটিক রোল নাই, কারণ ভাইরাসের এগেনস্টে তুমি কি অ্যান্টিবায়োটিক দিবা? সিম্পল প্যারাসিটামলে সে কমফোর্ট ফিল করবে। এখানে লোরাটিডিনের কোনো হেল্প হেল্প করবে না, এটা তো অ্যালার্জিক না। অনেকে কাশির সাথে নাক দিয়ে পানি পড়লে বুঝে না বুঝে ফেক্সোফেনাডিন, লোরাটিডিন, এলাট্রল এগুলো খেতে থাকে, অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ওষুধগুলো, এখানে এটা হেল্প করবে না। কিন্তু নাক দিয়ে পানি পড়ছে, কাশির সাথে নাক দিয়ে পানি পড়ছে, স্নিজিং আছে, কিন্তু কোনো মেলাইজ নাই, কোনো মেলাইজ নাই, কিন্তু সিজনাল দেখা গেল যে তা বসন্তকালের দিকে বেশি বা শীতকাল আসার আগে আগে বেশি, অথবা 12 মাসই লেগে আছে, কিন্তু কোনো জ্বর জ্বর ভাব নাই, অথবা তার কোনো গা ম্যাজ ম্যাজ নাই বা ভয়েস চেঞ্জ নাই, তাহলে বুঝতে হবে এটা অ্যালার্জিক রাইনাইটিস। এইখানে অ্যান্টিহিস্টামিন খেতে হবে। সুতরাং কোথায় প্যারাসিটামল খেতে হবে, কোথায় অ্যান্টিহিস্টামিন খেতে হবে, সেটাই বলে দেবে যে কোনটা কি ইন্ডিকেট করছে। সুতরাং সব কাশির সঙ্গে নাক দিয়ে পানি পড়লে বা নাক দিয়ে পানি ঝরলে, হাসি হলে, সব ক্ষেত্রেই যে তোমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে এটারও কোনো কথা নাই, অ্যান্টিহিস্টামিন খেতে হবে কথা নাই, এটা হিসেব করে আমাদের খেতে হবে। তাহলে নাক দিয়ে পানি ঝরার সাথে কাশি যদি হয়, তাহলে আমরা দুজনকে চিন্তা করব। দুজনের ভিতরে যদি দেখি যে কারোর গা মেজমাস করছে বা চেঞ্জ আছে, তাহলে সেটা আবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আর কারোর যদি যদি এরকম কিছু না থাকে, তাহলে সেটা অ্যালার্জিক রাইনাইটিস। কাশির সাথে জ্বর আছে, আমরা এইভাবে প্রত্যেকটা একটা একটা পয়েন্টের সাথে এটা কাশির সঙ্গে আর কি আছে যদি আমরা কোনো একটা পয়েন্ট পাই, তা কাশির সাথে জ্বর থাকলে আমরা চিন্তা করি রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিউমোনিয়া বা লাং অ্যাবসেস হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন পালমোনারি টিবি হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ভাইরাল ফ্লু হতে পারে। কাশির সাথে জ্বর থাকলে আমরা এইগুলি চিন্তা করব। যদি নিউমোনিয়া বা লাং অ্যাবসেস থাকে, অবশ্যই এটা হাই গ্রেড ফিভার থাকবে, এটাকে বলে আসলাম। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকবে, অথবা কোনো একটা জায়গায় ক্রিপিটেশন পাইতে পারি। কেন ক্রিপিটেশন পাবো? নিউমোনিয়ার লাস্ট স্টেজে, রিজলিউশন স্টেজে, তখন ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায় না, তখন ক্রিপিটেশন পাওয়া যায়। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ভাইরাল ফ্লুতে কি পাবো? একটু আগে দেখে আসলাম, রানিং নোজ বা স্নিজিং হয়,
আর ভাইরাল ফ্লু মানে হচ্ছে সেখানে মেলাইস থাকে। তাহলে কাশির সাথে জ্বর থাকলে দেখতে হবে যে যদি রানিং নোজ বা স্নিজিং থাকে, মেলাইস থাকে, দ্যাট ইজ ভাইরাল ফ্লু। কাশির সাথে জ্বর আছে, সেই জ্বরটা যদি ক্রনিক হয় এবং ইভিনিং রাইজ হয়, ইভিনিং ফেভার, যদি সিগনিফিকেন্ট ওয়েট লস থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, তাহলে আমরা চিন্তা করি পালমোনারি টিবি। তাহলে কাশির সাথে লম্বা টাইম ধরে জ্বর, সাথে ওয়েট লস, অ্যানোরেক্সিয়া আছে, পালমোনারি টিবি। এইভাবে আমরা চিন্তা করে একটা প্র্যাকটিস ফিল্ডে আগাইতে পারি। যদি কাশির সাথে যদি রক্ত যায় বা হিমোপটাইসিস, যেটাকে বলা হচ্ছে হিমোপটাইসিস, তাহলে অনেকগুলো কজের ভিতরে প্রথম যে 4টা কজ, সেটা হচ্ছে যে পালমোনারি টিবি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, অ্যাকুট ব্রঙ্কাইটিস। পালমোনারি টিবি হলে সেটা বুঝবো কিভাবে? আগের মতনই, ইভিনিং রাইজ অফ দ্য টেম্পারেচার, ওয়েট লস, সিগনিফিকেন্ট ওয়েট লস এবং অ্যানোরেক্সিয়া। ব্রঙ্কাইটিস হলে কিভাবে? আগে ব্রঙ্কাইটিস হয় কারোর যদি টিবি বা নিউমোনিয়া হয়, তার পরবর্তীতে ব্রঙ্কাইটিস হয় সাধারণত। তা আগে হিস্ট্রি নিতে হবে প্রিভিয়াসলি, যে তোমার আগে কোনো টিবি বা নিউমোনিয়া হয়েছিল কিনা, অথবা টিউমার বা ম্যালিগনেন্সি কোনো হিস্ট্রি অথবা এক্সামিনেশন ফাইন্ডিংস আছে কিনা, বা ইনভেস্টিগেশন ফাইন্ডিংস আছে কিনা। তার যদি কাশির সাথে রক্ত যায়, তাহলে বুঝতে হবে ব্রঙ্কাইটিস। এক্সামিনেশন করে দেখা যাবে এক সাইডে ক্রিপিটেশন, ক্রাবিং প্লাস মানাস থাকতে পারে। আর্লি স্টেজে সাধারণত থাকে না, লেট স্টেজে বা অ্যাডভান্স স্টেজে থাকে। তাহলে ব্রঙ্কাইটিস বাইর করার উপায় হচ্ছে যে তার আগে টিবি হয়েছিল বা নিউমোনিয়া হয়েছিল, অথবা টিউমার কোনো ইনভেস্টিগেশন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, এরপরে তার ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। তখন এক্সামিন করে যদি এক সাইডে ক্রিপিটেশন পায়, ক্লাবিং পায়, তাহলে এটা ব্রঙ্কাইটিস। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি, এই জায়গাটায় একটা রোগী টিবি হয়েছিল, সে টিবির ক্ষেত্রে তার কাশির সাথে রক্ত গিয়েছিল, সে 6 মাস টিবির ওষুধ খেয়েছে, খাওয়ার পরে ভালো হয়ে গেছে, এবং 6 মাস ভালো ছিল বা 1 বছর ভালো ছিল, 1 বছর পরে আবার কাশির সাথে রক্ত গেল, সে তো মনে করছে আবার মনে হয় টিবি ফিরে আসছে। না, টিবির পরে, টিবি সেরে যাওয়ার পরে আবার কাশির সাথে যদি রক্ত যায়, ধরে নিতে হবে এটা ব্রঙ্কাইটিস হয়েছে, অর্থাৎ টিবির কমপ্লিকেশন। তাহলে কাশির সাথে যদি রক্ত যায়, আমি ব্রঙ্কাইটিস ভাববো প্রিভিয়াসলি আগে টিবি বা নিউমোনিয়া বা ম্যালিগনেন্সি আছে কিনা। আর টিবি সেরে যাওয়ার পরে যদি আবার কাশির সাথে রক্ত যায়, ধরে নেবো এটা ব্রঙ্কাইটিস। তখন এক্সামিন করে দেখবো ইউনিলেটারাল ক্রিপিটেশন আছে কিনা বা ক্লাবিং আছে কিনা। কাশির সাথে যদি রক্ত যায়, ব্রঙ্কিয়াল কার্সিনোমা সাসপেক্ট করবো যদি পেশেন্টটা ওল্ড স্মোকার হয়ে থাকে। দুটো পয়েন্ট, ওল্ড এবং স্মোকার। তার কাশির সাথে রক্ত গেলে আমরা সাসপেক্ট করবো ব্রঙ্কিয়াল কার্সিনোমা। তখন ইনভেস্টিগেশন করে আগাইতে হবে, কনফার্ম করতে হবে। এখন ব্রঙ্কাইটিস, অ্যাকুট ব্রঙ্কাইটিসটা কি? রানিং নোজ, যেটা একটাকে বলা রানিং নোজ ফলোড বাই দ্যাট, রানিং নোজ ফলোড দ্য প্রোডাক্টিভ কাফ এবং ডিপনিয়া। কারোর হচ্ছে সর্দি কাশি ঠান্ডা হয়েছিল, তারপর হঠাৎ করে তার শ্বাসকষ্ট এবং কাশি বেড়ে গেছে, তাহলে এটা বুঝতে হবে যে অ্যাকুট ব্রঙ্কাইটিস। অর্থাৎ কাশির সাথে সব রক্ত গেলে ভয় পাওয়ার কিছু নাই। এটার ক্ষেত্রে তোমার, বিশেষ করে অ্যাকুট ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে, এটা 1 ডোজ অ্যামোক্সিসিলিন দিলে সে ভালো হয়ে যায়। তার আর কোনো ওষুধপত্র ডিটেলস ইনভেস্টিগেশনের হেল্প লাগে না। তাহলে কারোর হচ্ছে যে সর্দি কাশি ঠান্ডার পরে, সর্দি কাশি ঠান্ডার পরে যদি কারোর যদি এরকম আমরা পাই যে কাশির সাথে তার রক্ত গেছে, তাহলে বুঝতে পারি সিম্পল অ্যাকুট ব্রঙ্কাইটিস। অনেক ক্ষেত্রে কিছুই লাগে না, অনেক ক্ষেত্রে 1 ডোজ অ্যামোক্সিসিলিন 7 ডেজ দিলেই সে আস্তে আস্তে ভালো হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি কাশির একটা অ্যানালাইসিস। তাহলে ডেভিডসনে আমি ওইভাবে অ্যানাটমিক্যালি ওইভাবে পড়তে পারি, অথবা ডেভিডসনের ওই কথাকেই টাচ করে লেখা। হ্যাঁ, কাশির সাথে যদি জ্বর, চেস্ট পেইন থাকে বা টাইটনেস থাকে, এগুলি চিন্তা করতে পারি। কাশির সাথে রানিং নোজ থাকলে এগুলি চিন্তা করতে পারি। কাশির সাথে যদি জ্বর থাকে, তাহলে এগুলি চিন্তা করতে পারি। কাশির সাথে রক্ত গেলে আমরা এগুলি চিন্তা করতে পারি। এইভাবে আমরা একটা পেশেন্টটাকে ইভালুয়েট করতে পারি। কাশির সাথে যদি শ্বাসকষ্ট থাকে, তাহলে শ্বাসকষ্ট অ্যাকুট লেট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে, যেটাকে বলা হচ্ছে পালমোনারি এডেমা, তাহলে একটু আগে বললাম ওটা হচ্ছে অর্থোপনিয়া, শুইলেই তার শ্বাসকষ্ট বাড়বে, বাইল্যাটারাল ভেসাল ক্রিপিটেশন পাবো। তাহলে কাশির সাথে শ্বাসকষ্ট হলে রোগীকে জিজ্ঞাসা করা, আপনার এই শ্বাসকষ্টটা বসে থাকলে বেশি না শুয়ে থাকলে বেশি? রোগী বলবে, না বাবা, আমার শুইলে আরো কাশি বাড়ে, শুইলে আমার শ্বাসকষ্ট আরো বাড়ে। সো এটি যে এখন লেট ভেন্ট্রিকুলার ফেলিয়ারকে সাজেস্ট করে। শুইলে শ্বাসকষ্ট বাড়ে সাধারণত 2টা কন্ডিশনে হয়। একটা হচ্ছে যে সিওপিডি, আর একটা হচ্ছে যে এখন লেট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। তাহলে শুয়ে পড়লে শ্বাসকষ্ট বা অর্থোপনিয়া 2টা কন্ডিশনে হয়। তো যদি দেখি যে বাইলেটারাল ভেসাল ক্রিপিটেশন আছে, তাহলে এটা এখন লেট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। কাশির সাথে শ্বাসকষ্ট, এই যে শুইলেই বাড়ে, অর্থোপনিয়া, এই যে বললাম অর্থোপনিয়া এখন লেট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয়, সিওপিডিতে হয়।
আবার সিওপিডি তে এক্সেপশনাল হতে পারে, অর্থাৎ একটু হাঁটলেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়, এরকম হয়। সিওপিডি হতে হলে অনেকগুলো কারণ আছে, তার ভিতরে মোস্ট কজটা হচ্ছে স্মোকিং। স্মোকিং মোর দ্যান 10 প্যাক ইয়ার। এই 10 প্যাক ইয়ার মানে কি? একটা সূত্র আছে 10 প্যাক ইয়ার, সেটা হচ্ছে নাম্বার অফ দ্য সিগারেট ইন্টু ডিউরেশন ডিভাইড বাই 20। নাম্বার অফ দ্য সিগারেট, মনে করি ডেইলি আমি 20টা সিগারেট খেয়েছি, ইন্টু কত বছর ডিউরেশন 40 বছর, ইন্টু 40 ডিভাইড বাই 20। 20 কাটা 20 থাকে কত 40, তাহলে হচ্ছে 10 এর বেশি হয়ে গেল। 10 এর বেশি হলেই সেটা সিওপিডি। এটি সাসপেক্ট। 10 এর নিচে হলে সিওপিডি হওয়ার সম্ভাবনা কম। তাহলে প্যাকের বার করার সিস্টেম, নাম্বার অফ দ্য সিগারেট ইন্টু ডিউরেশন, ডিউরেশন মানে ইয়ার, ডিভাইড বাই 20। তাহলে এইটা করলে 10 এর বেশি হয়ে গেলে সেটি হচ্ছে যে সিওপিডি। এক্সামিন করলে দেখা যাবে যে ওই আমরা আগে সিওপিডির প্রথম দিন ক্লাসে কিন্তু সিওপিডির এক্সামিনেশন ফাইন্ডিংস বলে আসছি, এয়ার এন্ট্রি কম হয়, বেসিক্যালি বেস অন প্রোলাং এক্সপ্রেশন হয়, আরো অনেক কিছু পাওয়া যায়, পার্সিং লিপস পাওয়া যায়, ব্যারেজ চেস্ট পাওয়া যায়, এগুলো প্রথম দিকের ক্লাসে আলাপ করছি। তবে এই রোগীটা কি হবে? কাশির সাথে যদি শ্বাসকষ্ট হয়, জিজ্ঞাসা করতে হবে শুইলে বেশি কি না। দেখা গেল যে হ্যাঁ শুইলে বেশি হচ্ছে, সো মেবি এটা অ্যাকুট লেট ভেন্ট্রিকুলার ফেলিওর সিওপিডি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার স্মোকিং এর হিস্ট্রি নিতে হবে। স্মোকিং এর হিস্ট্রি যদি 10 প্যাক ইয়ার হয় তাহলে এটা সম্ভাবনা বেশি সিওপিডি। এক্সামিন করলে দেখা যাবে যে তার ইয়ার এন্ট্রি কম হচ্ছে, ভেসিকুলার বেস সাউন্ড উইথ প্রোলাং এক্সপ্রেশন হচ্ছে, অথবা ব্যারেল শেপ চেস্ট পাচ্ছ বা পার্সিং লিস্ট পাচ্ছ, ইত্যাদি ইত্যাদি। ব্রঙ্কিয়াল এজমা, যেটা একটু আগে বলে আসলাম, কাশির সাথে শ্বাসকষ্ট যদি হয় সেটা হচ্ছে ডায়ুরিনাল ভেরিয়েশন হবে। এই শ্বাসকষ্ট বা এই কাশিটা সিজনাল হতে পারে, নাইটে বাড়তে পারে, ডাস্টে বাড়তে পারে, সাথে এক্সামিন করলে রং কায় বা হুইস পেতে পারে। কাশির সাথে শ্বাসকষ্ট হলে আমরা এই ফাইন্ডিংস গুলো পাইলে আমরা এজমা চিন্তা করব। কাশির সাথে যদি শ্বাসকষ্ট হয় তাহলে আমরা নিউমোনিয়া লাং অ্যাবসেসও হতে পারে। নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়াতে চেস্ট পেইন হয়, চেস্ট পেইন হলে শ্বাসকষ্ট হয়, তখন অবশ্যই নিউমোনিয়া লাং অ্যাবসেস হলে ফেভার উইথ চিলসন রাইগার হবে, চেস্ট পেইন থাকবে, এবং এক্সামিনেশন করলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো বা ক্রিপিটেশন পাবো, যেটা আমরা একটু আগে আলাপ করলাম। তাহলে কাশির সাথে শ্বাসকষ্ট হলে আমরা এইগুলোই চিন্তা করবো। এলবিএফ চিন্তা করব, সিওপিডি চিন্তা করবো অর্থোপনিয়া হলে। যদি বাইলেটারাল বেসাল ক্রেস্ট পাই তাহলে এলবিএফ। সিওপিডি অর্থোপনিয়ার সাথে যদি 10 মোর দ্যান 10 প্যাক ইয়ারের যদি হিস্ট্রি থাকে স্মোকিং এর, অথবা এক্সামিনেশনে যদি এর কোনো একটা পায় তাহলে সিওপিডি। অ্যাজমা বলবো ডায়রিনাল ভেরিয়েশন বা নাইটও বাড়লে বা ডাস্ট পার্টিকুলার বাড়লে, অথবা রংকায় বা হুইস পাইলে অ্যাজমা চিন্তা করবো। নিউমোনিয়া বা লাং অ্যাবসেস চিন্তা করবো যদি জ্বরের সাথে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পায় অথবা চেস্ট পেইন পায়, তখন এই কাশির সাথে শ্বাসকষ্টকে আমরা এইগুলোই ভাববো। এই হচ্ছে মোটামুটি কাশির একটা অ্যাপ্রোচ। এখন আরেকটা সিমটম আমরা আলাপ করতে পারি, সেটা হচ্ছে ব্রেথলেসনেস। এটা ডেভিডসনে দেওয়া হচ্ছে পেজ নাম্বার 558, 23rd এডিশন ডেভিডসনে 558 এরকম একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা হচ্ছে যে দুটো ভাগে ভাগ করছে, অ্যাকুট ডিসনিয়া, ক্রনিক ডিসনিয়া বা ক্রনিক এক্সেশনাল ডিসনিয়া যেটাই বলি। এটা কার্ডিওভাস্কুলার কারণে হতে পারে, রেসপিরেটরি কারণে হতে পারে, আদার্স কিছু কারণ আছে। কার্ডিওভাস্কুলার ভিতরে অ্যাকুট পালমোনারি এডেমা মানে অ্যাকুট লেট ভেন্ট্রিকুলার ফেলিওর। অ্যাকুট লেট ভেন্ট্রিকুলার ফেলিওর আমরা কিভাবে বুঝবো? একটু আগে আলাপ করে আসলাম, এটা অর্থোপনিয়া হয়, বাইলেটারাল ভেসাল ক্রিপিটেশন পাওয়া যায়, অবশ্যই তার কার্ডিয়াক হিস্ট্রিও থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই তার কার্ডিয়াক হিস্ট্রি থাকতে পারে। আর ক্রনিক হার্ট ফেলিওর বা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এগুলোর কারণেও কিন্তু এক্সেশনাল ডিসনিয়া, অর্থাৎ হাঁটলেই তার শ্বাসকষ্ট বাড়ে, হাঁটলেই শ্বাসকষ্ট বাড়ে। এই অ্যাকুট লেট ভেন্ট্রিকুলার ফেলিওরে যে অ্যাকুট ডিসনিয়ার যে কজগুলো আছে, এইগুলো সম্পর্কে ডেভিডসনে আরেকটা পেজে, অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে প্রথম দিকের 180 পেজে, অনলি 180 পেজে এরকম একটা ফিগার দেওয়া আছে। যদি পালমোনারি এডেমা হয় মানে অ্যাকুট লেট ভেন্ট্রিকুলার ফেলিওর, তাহলে তার অর্থোপনিয়া হবেই, এবং কার্ডিয়াক কিছু হিস্ট্রি থাকে, হয় তার হাইপারটেনশন ছিল, নয় ভালভুলার হার্ট ডিজিজ ছিল, নয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা অ্যাকুট এমআই এর কোনো হিস্ট্রি আছে, এরকম কোনো একটা হিস্ট্রি থাকবে।
তার যদি অর্থোপনিয়া হয় তাহলে চিন্তা করতে হয় এটা পালমোনারি এডেমা। এখন সেই পালমোনারি এডেমার কার্ডিয়াক পেইনটা, চেস্ট পেইনটা কার্ডিয়াক চেস্ট পেইনের মতন হিস্ট্রি থাকবে, পালপিটেশন থাকবে, এগুলো সব কার্ডিয়াক হিস্ট্রি। এক্সামিন করলে দেখা যাবে তার জেবিপিটা রেইজড, সেন্ট্রাল সায়ানোসিস, সুয়েটিং বা কুল এক্সট্রিমিটিস, বেজাল কিউবিটেশন, যেটা একটু আগে আমি সবকিছু বাদ দিয়ে বলছিলাম বাইল্যাটারাল বেজাল কিউবিটেশন। এটা হয় কি, এই যে লেফট সাইডের হার্ট যদি ফেলার হয়, তো লেফট সাইডের হার্ট ফেলার হলে এখানে প্রেশারটা বাড়বে, ব্লাডটা যদি না দেয়, একটা টিউবের ভিতরে পানি যাচ্ছে, টিউবটাকে যদি চেপে ধরি পিছনের দিকে তো প্রেশার বেড়ে যাবে। এই অ্যারোটা দিয়ে যদি ব্লাড পাস না করে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার যদি হয়, তাহলে এখানে প্রেশার বেড়ে যাবে, এখানে প্রেশার বেড়ে যাবে, পালমোনারি ভেইনে প্রেশার বেড়ে যাবে, পালমোনারি ক্যাপিলারি প্রেশার বেড়ে যাবে, পালমোনারি ক্যাপিলারি দিয়ে সমস্ত ফ্লুইড বের হয়ে এসে পালমোনারি এডেমা হবে। এখানে আলটিমেটলি পালমোনারি আর্টারি তো প্রেশার বেড়ে যাবে, রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হবে, রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বাড়বে, রাইট এট্রোমে প্রেশার বাড়বে, সুপিরিয়র ভেনা কাপা ইনফিরিয়র ভেনা কাপার প্রেশার বাড়বে, সুপিরিয়র ভেনা কাপা বাড়লে জেবিপিটা রেইজড হবে, ইনফিরিয়র ভেনা কাপা বাড়লে কি হবে, অ্যাঙ্কেল এডেমা হবে, লিভারটা উপরে প্রেশার পড়ে কি হবে, এনলার্জ টেন্ডার লিভার হবে। তাহলে দেখে এক লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে কত কি হয়, অ্যাকুট অবস্থায় আমরা পালমোনারি এডেমাই পাই। হ্যাঁ, যেখানে হচ্ছে যে বাইলেটারাল ব্রেদার কিউবিটেশন পাবো, যদি এডেমা যদি হয়, অ্যালভিওলের ভিতরে যদি পানি চলে আসে, অক্সিজেন কমপ্লেক্সের ট্রান্সপোর্ট কমে যাবে, ফলে ডিসনিয়া ডেভেলপ করবে। এবং এটা যদি কারেকশন না করা হয়, তখন প্রেশারটা এখানে বেড়ে যাবে, এখানে প্রেশার হলে রাইট সাইডে হার্ট ফেলিয়ার হবে, রাইট সাইডে হার্ট ফেলিয়ার হলে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভার ভিতরে প্রেশার বেড়ে যাবে, জেবিপি রেইজড হবে, লিভার এনলার্জ হবে, অ্যাঙ্কেল এডেমা হবে, এত কিছু হতে পারে। তো এই যে সেটাই বললো যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট যদি কমে যায়, হ্যাঁ, তাহলে সেটাই হচ্ছে যে হার্ট বা লাংসের কারণে যদি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কমে যায়, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে সেন্ট্রাল সায়ানোসিস হবে। এই যে সেটাই বলছে সেন্ট্রাল সায়ানোসিস, এইটাই বলছে জেবিপি রেইজড হবে, এটাই বলছে বাইলেটারাল ভেসাল কিউবিটেশন হবে। আরো কত সাইন আছে সেটা তো আমি ওই ফিগারে দেখিয়ে দিলাম। তাহলে অ্যাকুট পালমোনারি এডেমা হলে এগুলি হবে। রেসপিরেটরি সিস্টেমে কি হবে, অ্যাকুট সিভিয়ার অ্যাজমা, অ্যাকুট এক্সারবেশন অফ দ্য সিওপিডি। অ্যাজমার ফিচার্স কি আমি আগেই বললাম, অ্যাজমাতে এটা হচ্ছে যে ডায়োনাল ভেরিয়েশন থাকে হিস্ট্রিতে, এটা হচ্ছে যে দিনে থেকে রাতে বেশি হয়, এটা ডাস্ট পার্টিকেলের বাড়ে, হ্যাঁ, আর হচ্ছে যে এক্সামিনেশন করলে রং পাইবা হুইস পাবা। সিওপিডির ক্ষেত্রে এটা অবশ্য ওল্ড এজ হতে হবে, স্মোকার 10 প্যাক এর বেশি হতে হবে, এক্সামিনেশন করলে ইয়ার এন্ট্রি কম হবে, ব্যয়ের শিফট চেস্ট থাকবে, পার্সিং লিপস থাকবে, যেটা প্রথম ক্লাসে আলাপ করছিলাম, আমি একটু আগেও আলাপ করলাম। নিউমোথোরাক্স হলে, এই নিউমোথোরাক্সে দেখা গেল কি যে তারা যে কোনো একটা সাইডে হয় নিউমোথোরাক্স, হয় লেফট সাইড না রাইট সাইড, তো রাইট বা লেফট সাইড যেখানে হোক, কোনো একটা সাইডে তার সিভিয়ার চেস্ট পেইন হলো, চেস্ট পেইনের সাথে তার কি হলো, শ্বাসকষ্ট হলো, এক্সামিন করলে দেখা যাবে এটা ট্র্যাকেট অপোজিট দিকে শিফট হয়ে গেছে, আর দিকে নিউমোথোরাক্স হয়েছে সেদিকে পারকাশন করলে হাইপার রেজোনেন্স পাবো, আর ওই জায়গায় যে ব্রেথ সাউন্ড দেখলে হচ্ছে ডিক্রিজ বা অ্যাবসেন্ট পাবো, যেটা প্রথম ক্লাসে আলাপ করেছিলাম নিউমোথোরাক্স এক্সামিনেশনে কি পাবো। নিউমোনিয়া হলে, যেহেতু একটা ইনফেকশন, সেহেতু এই অ্যাকুট ডিপনিয়ার সাথে প্লুরেটিক চেস্ট পেইন থাকে। প্লুরেটিক চেস্ট পেইন মানে কি, রুগীটাকে বলতে হবে যে আপনি শ্বাস নেন, শ্বাস নিলে দেখা যাবে তার প্লুরাটা যখন এক্সপান্ড করতে থাকে তখন তার সিভিয়ার পেইন হয়, একে বলে প্লুরেটিক চেস্ট পেইন। তাহলে প্লুরেটিক চেস্ট পেইন হবে, জ্বর থাকবে, ফেভার উইথ চিলস এন্ড রাইগর, এক্সামিন করলে দেখা যাবে যে কনসেন্ট্রেশনের উপরে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাচ্ছ, যেটা প্রথম ক্লাসও আলাপ করেছিলাম। প্রথম ক্লাসগুলো দেখো সব চলে আসছে এখানে। পালমোনারি এম্বোলাস, পালমোনারি এম্বোলাস হলে কি হবে, পালমোনারি এম্বোলাস হলে পালমোনারি আর্টারিটা ব্লক হয়ে গেল, ব্লক হয়ে গেলে হয় ওই জায়গাটা ইনফেকশন হবে, ফলে চেস্ট পেইন হবে। পালমোনারি এম্বোলাস হলে যারে তারে পালমোনারি এম্বোলাস বলা যাবে না। কারোর যদি ডিবিটি থাকে, ডিবিটি হতে হলে তার আবার কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন পেলভিক সার্জারি যদি করে থাকে, আদার্স আরো কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, লোয়ার লিম্ব সার্জারি করে থাকে, তাদের ক্ষেত্রে ডিবিটি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে ডিবিটি হলে, ডিপ ভেইন থ্রোম্বোসিস হলে, তার ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম হওয়ার সম্ভাবনা বেশি। আর পালমোনারি এম্বোলিজম হলে হঠাৎ করে তার বুকে ব্যথা হবে এবং শ্বাসকষ্ট হবে, তাহলে অ্যাকুট ডিসনিয়ার একটা কারণ বুকে ব্যথা শ্বাসকষ্ট। এর চেস্ট এক্সামিন করলে কিছুই পাবা না, কিন্তু একটা হিস্ট্রি ইম্পর্টেন্ট, তার আগে ডিবিটি ছিল কিনা অথবা রিস্ক ফ্যাক্টর ছিল কিনা। তো এর কিছু আরো সমস্যা হয়, ধরো এই পালমোনারির যদি ম্যাসিভ পালমোনারি এম্বোলাস যদি হয়, তো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, লোয়ার লিম্ব সার্জারি বা পেলভিক সার্জারি বা আদার্স কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এগুলো ছিল কিনা। হঠাৎ করে চেস্ট পেইন হবে,
সিনকপ ডিজিনেস হবে। কেন সিনকপ ডিজিনেস হবে? যদি এখানে পালমোনারি কোনো থ্রোম্বাস দিয়ে এটা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে কি হবে? ব্লক হয়ে গেলে দেখা গেলে কি যে এই ব্লাডটা আর এইদিকে পাস করছে না, লেফট সাইডে পাস করছে না। লেফট সাইডে পাস না করলে ব্লাডটা কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে গেলে ক্যারোটিড আর্টারিতে ব্লাড সাপ্লাই কমে যাবে, সিনকপ হবে। হ্যাঁ, তাহলে ট্রানজিয়েন্ট লস অফ দ্য কনসাসনেস, ক্যারোটিড আর্টারিতে ব্লাড সাপ্লাই কমে গেলে সিনকপ হবে, মাথা ঘোরা হবে, ডিজিনেস হবে। তাহলে পালমোনারি এম্বোলাস যদি এটা ব্লক হয়ে যায় তাহলে ব্লাডটা সামনের দিকে পাস করবে না, পাস না করলে ব্রেনে ব্লাড যাবে না, তাহলে সিনকপ এবং ডিজিনেস ডেভেলপ করবে। তাহলে একটা মেকানিজম পালমোনারি এম্বোলিজম হলে কিভাবে কি হচ্ছে। আর কি হচ্ছে পালমোনারি এম্বোলিজম হলে? সেন্ট্রাল সাইনোসিস, জেবিপি রেইজড। আর সেন্ট্রাল সাইনোসিস কেন হবে, জেবিপি রেইজড কেন হবে? এই পালমোনারি এম্বোলিজম যদি হয় এখানে ইনফেকশন হবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কমে যাবে, সেন্ট্রাল সাইনোসিস ডেভেলপ করবে। আর জেবিপি রেইজ কেন? এখান থেকে ব্লাড আর এখানে পাস করবে না, না করলে পালমোনারি আর্টারিতে প্রেসার বেড়ে যাবে, অর্থাৎ পালমোনারি হাইপারটেনশন হবে। পালমোনারি হাইপারটেনশন রাইট সাইডে হার্টের প্রেসার বেড়ে যাবে, সুপিরিয়র ভেনা কাভার প্রেসার বেড়ে যাবে, জেবিপি রেইজ করবে। তাহলে পালমোনারি এম্বোলিজম এখানে হলেই এখানকার প্রেসার বেড়ে যাবে, বেড়ে গিয়ে জেবিপিটা রেইজড হবে। পালমোনারি এম্বোলিজম এখানে হলে ফরওয়ার্ডে ব্লাড সাপ্লাই কমে যাবে, ফলে কি হবে? সিনকপ বা ডিজিনেস ডেভেলপ করবে। এইভাবে হিসেব করেই পড়তে হবে। তারপরে আরো কি, ফরওয়ার্ড সার্কুলেশন যদি কমে যায় তাহলে হাইপোটেনশন হবে, শক হবে। হাইপোটেনশন হওয়া মানে হচ্ছে রিফ্লেক্স ট্রাকিকার্ডিয়া হবে। যে ফরওয়ার্ড সার্কুলেশন যদি কমে যায় তাহলে কি হবে? যে শক হবে, হাইপোটেনশন হবে, ফলে রিফ্লেক্স ট্রাকিকার্ডিয়া। ব্লাড প্রেশার ফল করে গেলে ব্যারো রিসেপ্টরের মাধ্যমে রিফ্লেক্স ট্রাকিকার্ডিয়া ডেভেলপ করে, এটা ফিজিওলজির কথা। এত কিছু হবে, কিন্তু লাংস এক্সামিন করে কিছুই পাওয়া যাবে না। এত বেশি ফাটায় শ্বাসকষ্ট হয়, কিন্তু লাংস এক্সামিন করে কিছুই পাবো না। অ্যাবসেন্স অফ দ্য সাইন্স ইন দ্য লাংস, এটা একটা মারাত্মক জিনিস, অর্থাৎ খুঁজে পাওয়া যায় না কি কারণে কি হলো। সুতরাং এত কিছুর ভিতরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে পালমোনারি এম্বোলাসে যে এত পয়েন্ট আছে, এত কিছু সবসময় পাওয়া যায় না। একটাই কথা যে তার ডিবিটি হয়েছিল না। ডিবিটি রুগী যদি হঠাৎ করে তার চেস্ট পেইন এবং শ্বাসকষ্ট হয়, সাসপেক্ট করতে হবে পালমোনারি এম্বোলাস। তখন এত এত সাইন সিমটম বলছি, এগুলো হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এমসিকিউর জন্য খুব দরকার, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি এগুলো খুব বেশি পাওয়া যায় না। তাহলে একটা প্র্যাকটিক্যালি যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে কোন রুগী, ডিবিটি রুগী হঠাৎ করে শ্বাসকষ্ট এবং চেস্ট পেইন হলে পালমোনারি এম্বোলাস সাসপেক্ট করতে হয়। এআরডিএস পুরো লাংসে ক্রিপিটেশন পাওয়া যায়, ধারণা করা হয় যে এটা আপনার হার্ট ফেলার, খুব কনফিউজড হয়ে যেতে হয়। তখন ইকোকার্ডিওগ্রাম করে দেখা গেলো যে হার্টের খুবই ভালো আছে। তাহলে কারোর যদি পুরো লাংসে ক্রিপিটেশন পাচ্ছি কিন্তু ইকোকার্ডিওগ্রাম করে যদি হার্ট নর্মাল পাচ্ছি, তাহলে তাকে এআরডিএস ধারণা করা হয়। এখনকার করোনা ভাইরাসে কিন্তু এইভাবে এআরডিএস গুলো ডেভেলপ করে যাচ্ছে। ইনহেল ফরেন বডি, বাচ্চারা একটা ফরেন বডি ট্র্যাকিয়া বা লেরিংস বা কোথাও ব্লক হয়ে গেল, তখনই তার একটা অ্যাকুট ডিসনিয়া ডেভেলপ করবে। হঠাৎ করে কোন একটা লোব কোলাপস হয়ে গেল, সেক্ষেত্রে অ্যাকুট ডিসনিয়া ডেভেলপ করবে। ল্যারিঞ্জিয়াল এডিমা একই কথা, ফরেন বডি বাচ্চাদের আর বয়স্কের ক্ষেত্রে বা যে কোনো অ্যানাফাইলেটিক রিঅ্যাকশনে বা অ্যানাফাইলেক্সিসে ল্যারিঞ্জিয়াল এডিমা হলে তখনও কিন্তু তোমার হচ্ছে যে অ্যাকুট ডিসনিয়া ডেভেলপ করতে পারে। এই হচ্ছে অ্যাকুট ডিসনিয়ার কজ গুলি। এবং আরো কিছু আছে মেটাবলিক অ্যাসিডোসিস, যেমন ডায়াবেটিক কিটোসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, সেলিসাইলেটস পয়জনিং, হ্যাঁ এইগুলি। তারপর হচ্ছে সাইকোজেনিক কথা জিনিস, এগুলো কন্ডিশনও কিন্তু তোমার অ্যাকুট ডিসনিয়া হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে চেস্ট এক্সামিন করলে কিছুই পাওয়া যায় না। তাহলে চেস্ট এক্সামিন করে অ্যাকুট ডিসনিয়া হচ্ছে, কিন্তু চেস্ট এক্সামিন করে কিছুই পাচ্ছে না। কি কি কন্ডিশন? এই মেটাবলিক অ্যাসিডোসিস গুলো, সাইকোজেনিক হাইপারভেন্টিলেশনের জন্য, আর একটা হচ্ছে যে পালমোনারি এম্বোলাস। এদের ক্ষেত্রে চেস্ট এক্সামিন করে কিছু পায় না, কিন্তু এদের ক্ষেত্রে চেস্ট এক্সামিন করে ঠিকই লঙ্কায় পাচ্ছি। এর ক্ষেত্রে হয় ডিক্রিজ এয়ার এন্ট্রি বা হুইজ বা ভেসিকুলার ব্রেথ প্রলং এক্সপ্রেশন পাচ্ছি। এর ক্ষেত্রে চেস্ট এক্সামিন করলে দেখা যাবে যে হাইপার রেজোনেন্স পাচ্ছি বা ট্র্যাকিয়া শিফটেড পাচ্ছি, অথবা দেখা গেল কি যে ওইখানে আমরা ব্রেথ সাউন্ড ডিক্রিজ পাচ্ছি। এর ক্ষেত্রে কনসোলিডেশন হলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাচ্ছি। প্রত্যেকের ক্ষেত্রে এক্সামিনেশন করলে কিছু না কিছু পাচ্ছি। শুধুমাত্র মেটাবলিক অ্যাসিডোসিস, সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন আর হচ্ছে পালমোনারি এম্বোলাস, এদের ক্ষেত্রে চেস্ট এক্সামিন করে আমরা কিছুই পাবো না। তাহলে ভেরি ইম্পর্টেন্ট কথা এই তিনটা। এটা কিন্তু একটা এমসিকিউ, কাদের ক্ষেত্রে কোন অ্যাকুট ডিসনিয়ার ক্ষেত্রে চেস্ট এক্সামিন করে আমরা কিছুই পাবো না। পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, আর ক্রনিক যে অ্যাজমা, ক্রনিক যে ডিসনিয়া, এটা তো আলাপ করলাম। সিওপিডির ক্ষেত্রে তো আলাপ করলাম, অ্যাজমার ক্ষেত্রে আলাপ করলাম। লাং ক্যান্সার কিভাবে বুঝবো আমরা আলাপ করেছি আগে। ওল্ড এজ, স্মোকার, তার যদি হিমোপ্টাইসিস থাকে, ডার্মাটোমাল চেস্ট পেইন থাকে, তার ক্ষেত্রে হতে পারে। ইন্টারস্টিশাল লাং ডিজিজ, যেটা আমরা একটু আগে আলাপ করছিলাম,
ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হচ্ছে এন্ড রেসপিরেটরি ইনস্পিরেটরি ক্রিপিটেশন পাই, গ্রাভিং পেতে পারি, সায়ানোসিস পেতে পারি। হ্যাঁ, তারপরে এগুলো আসলে এই চেস্ট টেস্ট করে কিছুই পাবো না, সিটি স্ক্যান করা লাগে। অ্যালার্জিক এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিউলাইটিস, নিউমোকোনিয়াসিস, এগুলো আমরা নেক্সট আরো ডিটেলস আলাপ করব। ক্রনিক পালমোনারি এম্বোলিজম, থ্রোম্বোএম্বোলিজম, এটা হচ্ছে যে অ্যাকুট পালমোনারি এম্বোলাস, এটা ক্রনিক পালমোনারি থ্রোম্বোলিজম, এটার ক্ষেত্রে ক্রনিক ডিসনিয়া হয়, বিশেষ করে এক্সজেশনাল ডিসনিয়া হয়। এগুলো আমরা ডিটেলস আরো সামনে আলাপ করব। আর প্লুরাল রিভিশন অল্পতে হয় না, কিন্তু লার্জ প্লুরাল রিভিশন হলে এক্সজেশনাল ডিসনিয়া হয়। সিভিয়ার এনিমিয়া হলে কিন্তু এক্সজেশনাল ডিসনিয়া হয়, যে একটু জোরে হাঁটলে সিঁড়িতে উঠলে তার শ্বাসকষ্ট হয়। অবেসিটি, এটা সবাই জানে, মোটা মানুষ সিঁড়িতে উঠলে তার শ্বাসকষ্ট হবে। তো এই সমস্ত কন্ডিশনে এক্সজেশনাল ডিসনিয়ার একটা কারণ, যেগুলোকে ক্রনিক ডিসনিয়া বলা হচ্ছে। তো এই যে যে ডিসনিয়া সম্পর্কে যেগুলো আলাপ করলাম, এই যে যা যা আলাপ করছি, এই যে পালমোনারি এডেমা, এম্বোলাস, অ্যাজমার ক্ষেত্রে বলেছিলাম তার একটা প্রিভিয়াস হিস্ট্রি, অ্যাজমা বা অ্যাজমা মেডিকেশনের হিস্ট্রি আছে, হুইজ আছে। হ্যাঁ, এই অ্যাজমার ক্ষেত্রে সাইনের ভিতরে আমরা এটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া, পালসাস প্যারাডক্স, এটা সিভিয়ার অ্যাজমা হলে, সিভিয়ার অ্যাজমা বা লাইফ থ্রেটিং অ্যাজমার ক্ষেত্রে আমরা পাই। এর ক্ষেত্রে যে বিপি নর্মাল থাকে, পিক ফ্লো কমে যায়। হুইজ মানে হচ্ছে যে রংকায়, যেটা আমরা স্টোথোস্কোপে শুনি রংকায়, আর স্টোথোস্কোপ ছাড়া যদি শুনি হুইজ পাইতে পারি। অ্যাকুট এক্সজেশনাল সিওপিডি, এটা আগে আলাপ করছি, কি কি পাবো, প্রিভিয়াস এপিসোডস থাকবে, স্মোকার হবে, এমনকি রেসপিরেটরি টাইপ 2 রেসপিরেটরি ফেইলিয়ার হতেও পারে, যেটাতে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়। এটা আমরা ডায়াগনোসিসে আরো, এক্সামিনেশনে আরো আলাপ করছি। সাইনোসিস হতে পারে, হাইপার ভেন্টিলেশন, এম্পাইসেমাটাস লাং হলে পুরো লাং জুড়ে তার হচ্ছে পারকাস করলে হাইপার রেজোনেন্ট পাবো। একটা লাংসে পারকাস করে হাইপার রেজোনেন্ট পাইলে নিউমোথ্রাক্স, আর 2 লাংসে পারকাস করে হাইপার রেজোনেন্ট পাইলে সেটা হচ্ছে এম্পাইসেমা। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে পালসটা অনেক বড় বড় করে হাতে লাগবে, একে বলা হচ্ছে যে বাউন্ডিং পালস। আর ফ্লাপিং ট্রিউমার, হ্যাঁ, হাতটা যদি আমরা রিচ জয়েন্টটা যদি এক্সটেন্ড করে রাখি বিছানায়, হাতটাকে এক্সটেন্ড করে রিচ জয়েন্টকে যদি এক্সটেন্ড করি, দেখা যাবে যে বাদুড়ির পাকনার মতো ঝাপটা খাবে, একে বলা হচ্ছে ফ্লাপিং ট্রিউমার। এটা কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের কারণে, এবং সিওপিডির ক্ষেত্রে এটা বেশি হয়, বিশেষ করে রেসপিরেটরি ফেলিয়ার 2 হয়ে গেলে। নিউমোনিয়ার ক্ষেত্রে বলছিলাম প্রোটোমাল ইলনেস, অর্থাৎ জ্বর জ্বর ভাব, জ্বর, হাই গ্রেড ফেভার, রাইগার, প্লুরিটিক চেস্ট পেন বা প্লুরিসি হয়, ফেভার থাকে, ডেলিরিয়াম। নিউমোনিয়ার ক্ষেত্রে সিয়ার সিন্ড্রোম হয়, হলে হাইপোনেট্রিমিয়া হয়ে ডেলিরিয়াম বা কনফিউশন হয়ে যায়, অনেকে আনকনশাস হয়ে যায়। প্লুরাল রাপ পাইতে পারি, যেহেতু প্লুরিসি আছে প্লুরাল রাপ পাবো। কনসুলেশন হলে কনসুলেশনের সাইন হয়ে যে ব্রঙ্কিয়াল ব্রেসন পাবো। যদি সিভিয়ার নিউমোনিয়া হয়, সায়ানোসিস ডেভেলপ করে যেতে পারে। মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে আলাপ করছিলাম, যদি ডায়াবেটিস মেলাইটাস বা রেনাল ডিজিজ, বিশেষ করে ডায়াবেটিক অ্যাসিডোসিস, রেনাল ডিজিজে ইউরিমিয়া যদি বাড়ে, অ্যাসপিরিনে পয়জনিং যদি বাড়ে, সেই ক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে ফিটোর কিটোসিডোসিস পাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে হাইপার ভেন্টিলেশন পাবো উইদাউট হার্ট ও লাং সাইন, যে একটু আগে বললাম। এদের ক্ষেত্রে চেস্ট এক্সামিন করলে কিছুই পাবো না, অর্থাৎ চেস্টে যদি যতই এক্সামিন করো কিছুই পাবো না। সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে, সাইকোজেনিকের ক্ষেত্রে, আর এটা হচ্ছে পালমোনারি এম্বোলাসের ক্ষেত্রে। সাইকোজেনিকের ক্ষেত্রে অবশ্যই তার প্রিভিয়াস এপিসোড অফ দ্য ডিজিটাল অর দ্য প্রিভিয়াস পেরিওরাল, পেরিওরালে দেখা যাবে যে তার একটা ঝিনঝিন করতেছে, আঙ্গুলের মাথায় ঝিঝি করতেছে। হ্যাঁ, তারপরে আসছে যে হচ্ছে তোমার মুখে চারিদিকে, ঠোঁটের চারিদিকে তার ঝিঝি করতেছে, এরকম একটা ফিচার্স আসবে। আর কোনো সায়ানোসিস পাবো না, কোনো হার্ট লাংসে কোনো সমস্যা পাবো না, এবং কার্পোপেটাল স্পাজম, অর্থাৎ হাতটা মনে হচ্ছে কষায় নিয়ে আসতেছে টিটানির মতো। কারণ হচ্ছে যে প্রচুর শ্বাসকষ্ট, ফাটায় শ্বাসকষ্ট হয়, তো যার জন্য কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করলে এই কার্পোপেটাল স্পাজম ডেভেলপ করে। তাহলে দেখো এতগুলো সাইন, এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য এমসিকিউর পার্ট। হ্যাঁ, এই সাইন গুলো আর প্র্যাকটিস ফিল্ডে এতগুলোকে টাচ করে, প্র্যাকটিস ফিল্ডে তুমি কতটুকু, এখানে কিন্তু ওই কথাগুলো বলছে, ক্রনিক এক্সোশনাল ডিসনিয়া, সিওপিডির কথা যেগুলো আমরা একটু আগে বলে আসছি, এই যে হাঁটলে তার এই শ্বাসকষ্টটা বাড়ে। কন্ট্রাস্টে যদি আমরা দেখি, অ্যাজমার ক্ষেত্রে দেখা যাবে যে রাত্রেবেলায় শ্বাসকষ্ট বাড়ে, এই কথাগুলো লিখছে। অর্থোপনিয়া হচ্ছে সিওপিডির ক্ষেত্রে হবে, আবার অর্থোপনিয়া হচ্ছে যে তোমার ইসের ক্ষেত্রে হবে, হার্ট ডিজিজের ক্ষেত্রে হবে, যেটা আমরা একটু আগে বলে আসছি। অর্থাৎ যা যা বলছি সব এখানে লেখা আছে। এটা হচ্ছে ডেভিডসনের পেজ নাম্বার হচ্ছে যে আহ আগের পেজটায় 557 পেজে এই কথাগুলো, কিন্তু এগুলো সব আমি তোমাদের বলে দিলাম একটু আগে। তারপরে ডেভিডসনে 558 পেজে, হ্যাঁ, এটা হচ্ছে যে এই কথাগুলো লেখা আছে, যেটা আমি একটু আগে বলছি, যে তার বিশেষ করে
কিছু কিছু শ্বাসকষ্ট, বিশেষ করে দেখলো প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস কাদের হয়, হ্যাঁ সে কিন্তু আলাপ করছি কিছুক্ষণ আগে। আর এখানে এগুলো ডিটেলস নিয়ে আলাপ করছে না। এটাও আলাপ করছি যে চাইল্ডহুডে যদি কোনো শ্বাসকষ্ট হয়, আমাদের হিস্ট্রি থাকে যে ছোটকাল থেকে তো শ্বাসকষ্ট ধরে নিতে এটা অ্যাজমা। ডিজিটাল পেরিওরাল প্যারেস্থেসিয়া যদি হয়, অর্থাৎ হাত পায়ে রিজি করে, তাহলে এটা ধরে নিতে হয় হাইপার সাইকোজেনিক। পেশেন্ট ফিলিং দ্যাট আই ক্যান নট গেট এ ডিপ এনাফ ব্রেথ, পেশেন্ট বলবে যে আমি বেশি শ্বাস নিতে পারছি না, শ্বাসকষ্ট হয় শ্বাস ছাড়ার সময়, কিন্তু রুগী যদি বলে আমি শ্বাস নিতে পারছি না, তাহলে সেটাই কি বলা হচ্ছে সাইকোজেনিক। লাইট হেডনেস মানে কিছুটা হালকা মাথা ব্যথা করবে, সেন্ট্রাল চেস্ট ডিসকমফোর্ট, বুকে কিছু সে অস্বস্তি বোধ করবে, কার্পোপেটাল স্পাজম, হাতটা কষায় নিয়ে আসবে কারণ অ্যাকুট রেসপিরেটরি অ্যাকুলোসিসের কারণে। এগুলো হচ্ছে সাইকোজেনিক ব্রেথলেসনেস এবং রিয়ারলি ডিস্টার্ব দ্য স্লিপ। সাইকোজেনিক ব্রেথলেসনেস রাত্রে বেলা তার ডিস্টার্ব করে না, রাতে সে ধুমছে ঘুমায়, ঘুম এসে গেলে ঘুমাবে, আর জেনুইন শ্বাসকষ্টে ঘুমাইতেই পারে না। এটা মে বি প্রভোক বাই দ্য স্ট্রেসফুল সিচুয়েশন, যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে, মানসিক স্ট্রেসফুল কন্ডিশনে এটা বাড়তেই থাকে। সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশনের অনেকগুলো পয়েন্টস। এই যে যে পয়েন্টস গুলো আমরা বললাম, এই অ্যাকুট ডিসনিয়াটা, এটাকে যদি আমরা ইন শর্টে প্র্যাকটিসের জন্য ওই বইকে টাচ করে যদি লিখি, যদি বলি যে কেউ শ্বাসকষ্ট, মনে করো তোমরা ওয়ার্ডে কাজ করতেছো বা চেম্বারে কাজ করছো বা হসপিটালে কাজ করছো, জাস্ট শ্বাসকষ্ট যে আসলে ভয়তে পালায় না, কি দেখবা? ফার্স্ট তুমি তাকে দুটো পয়েন্ট জিজ্ঞাসা করো যে বুকে ব্যথা আছে কিনা বা শুইলে শ্বাসকষ্ট বাড়ে কিনা। যদি বুকে ব্যথার সাথে শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া চিন্তা করো বা লাং অ্যাবসেস, দেখো যে তার জ্বর আছে কিনা। বুকে ব্যথার সাথে যে শ্বাসকষ্ট হয়, নিউমোথরাক্স চিন্তা করো, দেখো এটা সাডেন অনসেট হয়েছে কিনা। বুকে ব্যথার সঙ্গে যে শ্বাসকষ্ট হয়, পালমোনারি এম্বোলিজম চিন্তা করো, দেখো তার হিস্ট্রি যে তার ডিবিটি ছিল কিনা। কত সহজ একটা পয়েন্ট যে শ্বাসকষ্ট হলে যা হিস্ট্রি কি নিবা, এইগুলো আছে কিনা। জিজ্ঞাসা করো আপনার শুইলেই শ্বাসকষ্ট বাড়ে কিনা। যদি বলে যে আমার শুইলেই শ্বাসকষ্ট বাড়ে, তাহলে এই দুটি কি চিন্তা করো। যদি এর সাথে যদি কার্ডিয়াক পেইনের হিস্ট্রি পাও, অথবা হাইপারটেনশন পাও, অথবা এক্সামিনেশনে বাইলেটারাল বেসাল ক্যাপিটেশন পাও, তাহলে এএলবি, অ্যাকুট লেট ভেন্ট্রিকুলার ফেলিওর। যদি দেখো যে যে তার শুইলে তার শ্বাসকষ্ট বাড়ে কিন্তু স্মোকিং এর হিস্ট্রি 10 প্যাকের বেশি হয়, তাহলে এটা সিওপিডি। এবার আসো সাইন। তুমি রেসপিরেটরি সিস্টেমের সাইন তুমি আগে প্রথম ক্লাসে জানিয়ে আসছি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এই চারটা। তোমরা ওয়ার্ডও এগুলো এক্সামিনেশন করেছো। তাহলে কারোর যদি প্রচুর শ্বাসকষ্ট হয়, তুমি ইন্সপেকশনে দেখো, সব দেখতে হবে না, দেখো পার্সিং লিপস আছে কিনা, ইন্টারকোস্টাল মাসেলটা ভিতরে ঢুকে যাচ্ছে কিনা, অথবা ব্যারের চেস্ট আছে কিনা। এর কোনো একটা যদি পাও ইন্সপেকশনে, দ্যাট ইজ সিওপিডি। প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, পালপেশনে চলে যাও, দেখো ট্র্যাকিয়াটা শিফট হয়ে গেছে কিনা। দেখলে ট্র্যাকিয়াটা অপোজিট দিকে শিফট হয়ে গেছে, দ্যাট ইজ প্রচুর শ্বাসকষ্টের সাথে ট্র্যাকিয়া শিফট হয়ে যাওয়া হচ্ছে নিউমোথরাক্স। ট্র্যাকিয়া শিফটেড হয়, নিউমোথরাক্সও হয়, পুলনার ইফিউশনে হয়, কিন্তু পুলনার ইফিউশনে অ্যাকুট ডিসনিয়া হয় না। এই জন্য অ্যাকুট ডিসনিয়া রোগীর যদি দেখো যে ট্র্যাকিয়া শিফটেড হয়ে গেছে, ধরে নাও এটা নিউমোথরাক্স। প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, পারকাশনে যাও, পারকাশন করে এক সাইডে তুমি যদি দেখো যে হাইপার রেজোনেন্স পাচ্ছ, ইনক্রিজ রেজোনেন্স, দ্যাট ইজ নিউমোথরাক্স। আর দুই সাইডে যদি দেখো যে হাইপার রেজোনেন্স পাচ্ছ, দ্যাট ইজ সিওপিডি, দ্যাট ইজ সিওপিডি এক্সাজারবেশন হয়েছে। তাহলে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন চলে গেল। অসকালটেশন, অসকালটেশন আমরা কি শুনি? অসকালটেশন আমরা ব্রেথ সাউন্ড শুনি, ভোকাল রেজোনেন্স শুনি, অ্যাডেড সাউন্ড শুনি। ব্রেথ সাউন্ডটা কি শুনবা? দেখো যে ব্রেথ সাউন্ডটা শুনতে পাচ্ছি না, খুব কম শুনতেছি, বা ভোকাল রেজোনেন্স বলেন 3-3, এটাও শুনতে পাচ্ছি না, এটা ডিক্রিজ বা অ্যাবসেন্ট হয়ে গেছে। যদি এক সাইড হয়, দ্যাট ইজ নিউমোথরাক্স। আর কি শুনি? ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পেয়েছো, কোন একটা জায়গায় লাংসে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পেয়েছো, দ্যাট ইজ নিউমোনিয়া। এই নিউমোনিয়ার কারণেও প্রচুর শ্বাসকষ্ট হয়। আর কি শুনছো? ক্রিপিটেশন পেয়েছো। যদি দেখো এক সাইডে ক্রিপিটেশন পেয়েছো, দ্যাট ইজ নিউমোনিয়া। আর দুই সাইডে যদি ক্রিপিটেশন পাও, অ্যাকুট লেট ভেন্ট্রিকুলার ফেলিওর। আর কি পেতে পারো? অ্যাডেড সাউন্ড, রঙ্কায়। অ্যাডেড সাউন্ডের ভিতর ক্রিপিটেশন, রঙ্কায় বা হুইজ বা ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন, এর যে কোনো একটা যদি পাও, তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি। অ্যাজমার ক্ষেত্রে হিস্ট্রি নাও, যে এরকম সবসময় হয় না, মাঝে মধ্যে এরকম ডায়রিনাল হয়, রাতের বেলায় বেশি হয়, দ্যাট ইজ অ্যাজমা। আর সিওপিডির ক্ষেত্রে প্রোগ্রেসিভলি, এর কোনো রাত নেই দিন নেই, সবসময় সমান, দ্যাট ইজ সিওপিডি। তাহলে রঙ্কায় হুইজ কিন্তু দুজনের ক্ষেত্রে পাও। যদি দেখো দিনে কম রাতে বেশি, তাহলে অ্যাজমা, আর সবসময় একই রকম, তাহলে সিওপিডি। আর কি? প্রচুর শ্বাসকষ্ট পেয়েছো কিন্তু চেস্ট এক্সামিন করে কিছুই পাওনি, নর্মাল, তাহলে ওই তিনজন বলছিলাম, পালমোনারি এম্বোলিজম, তারপরে আছে মেটাবলিক অ্যাসিডোসিসের ভিতরে সিকেডি, ডায়াবেটিক কিটোসিডোসিস, আর সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। এই হচ্ছে যে
তুমি কারোর যদি প্রচুর শ্বাসকষ্ট পাও, তার আগে একটু সিমটম দেখো, তার চেস্ট পেইন বা অর্থোপনি আছে কিনা। চেস্ট পেইন হলে এইগুলো কি চিন্তা করো, অর্থোপনি হলে এইগুলো কি চিন্তা করো, শ্বাসকষ্টের ইনফেকশনে যদি কোনোটা পাও এটা চিন্তা করো, পালপেশনে যদি এইটা পাও তাহলে এটা চিন্তা করো, পারকাশনে যদি এটা পাও তাহলে এইগুলো চিন্তা করো, আর যদি অস্কালটেশনে যেগুলো পাইলে এইভাবেই চিন্তা করো। অর্থাৎ শ্বাসকষ্ট হলে কথায় কথা নেবুলাইজ দিতে থাকো না। কারণ যদি পালমোনারি এডেমা থাকে তাহলে তো নেবুলাইজ দিয়ে লাভ নাই, তাকে যদি ল্যাসিস ইনজেকশন দাও তাহলে দেখা যাবে তার শ্বাসকষ্ট কমে গেছে। সেই জন্য অন্তত কিছুটা কুলু বাইর করার চেষ্টা করো। শ্বাসকষ্ট হলে হয় সিমটমটা, অর্থাৎ এই পয়েন্টস গুলো মাথায় রাখো। শ্বাসকষ্ট হলে এই সিমটম গুলো দেখো আছে কিনা, অথবা কোনো এক্সামিন করে কোনো একটা সাইন পাই কিনা। হ্যাঁ, মাথা খারাপ না করে মাথা কুল রেখে এই জিনিসগুলো কোনো একটা পয়েন্ট বের করো। তারপরে দেখবো যে তুমি ওই লাইন মতো চিকিৎসা দিয়ে দাও, তাহলে দেখবো যে রুগীও সুস্থ, রুগীর পার্টিও সুস্থ, তুমিও নাম করে গিয়েছো। এই যে তোমার ডেভিডসনে একটা টেবিল দেওয়া আছে, ওই একই পেজে 558 পেজে, এই যে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, এই কথাইগুলো সব লাগে না। এই কথাইগুলো আমি একটু গুছাইয়ে আমার একটা নিজের করেই লিখছি। কারোর যদি শ্বাসকষ্ট রাত্রেবেলায় কম, কিন্তু পাবলিক প্লেসে বেশি, মানে লোকজন আসছে, আত্মস্বজন আসছে, ফাটায় শ্বাসকষ্ট হচ্ছে, অথবা সে বললো যে তার হাত পা ঝিঝি করতেছে বা মুখে চারিদিকে ঝিঝি করতেছে, অথবা কার্বোপেটাল স্পাজম, হাত পা কষায় নিয়ে আসতেছে, অথবা ফ্রিকুয়েন্ট সাইন, অর্থাৎ বারবার সে হাই তুলতেছে, ইনএবিলিটি টু টেক ডিপ ব্রেথ, অর্থাৎ সে বলতেছে যে আমি শ্বাস নিতে পারছি না, আমি বুক ভরে শ্বাস নিতে পারছি না, অথবা তার কোনো স্ট্রেসফুল কন্ডিশনে বাড়তেছে, কিন্তু এক্সারসাইজ করতে বলো দেখো শ্বাসকষ্ট কমে গেছে। দুনিয়ার সব শ্বাসকষ্ট এক্সারসাইজে বাড়ে, অ্যাজমা বলো, সিওপিডি বলো, অথবা হার্ট ফেলার বলো, আর এর ক্ষেত্রে শ্বাসকষ্ট এক্সারসাইজ করার সময় কমে যায়। এক্সামিনেশন করবার চেষ্টা কিছুই পাবা না। এর একটা দুটো পয়েন্ট পাইলেই ধরে নিতে হবে এটা সাইকোজেনিক ডিসনিয়া। তাহলে সাইকোজেনিক ডিসনিয়া পাওয়াটা খুব বেশি কঠিন না, এইগুলো পয়েন্টস গুলো একটু মাথায় রাখলেই হলো। তাহলে আজকে এ পর্যন্ত অনেকগুলো পড়াই ফেলছি মনে হয়, একমাত্র কাফ আর ডিসনিয়া অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা সম্পর্কে সবাইকে জানাইলাম। আমার মনে হয় যে ডেভিডসনে টাচ করে, ডেভিডসনকে তো অবশ্যই পড়তে হবে, ডেভিডসনকে টাচ করে কিছু কথা আমি একটু গুছায় টেবিলে দিয়ে দিয়েছি, এবং সবকিছু ডেভিডসনকে টাচ করেই দেওয়া, ডেভিডসনের বাইরে কোনো কিছু নয়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই এত কিছু সব পড়ে তারপরে ছোট ছোট অল্প কিছু টেবিলের ভিতরে এই গুছানো কথাগুলো দেওয়া। তাহলে কাফটা কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবা, একটা ডিজনিয়াকে কিভাবে বা অ্যাপ্রোচ করবা, এইভাবে যদি প্র্যাকটিস করো, এইভাবে যদি মনে রাখো, এইভাবে যদি পড়ো, তাহলে দেখা যাবে পোস্ট গ্রাজুয়েশনও পড়াও হয়ে যায়, প্র্যাকটিসটাও হয়। তাহলে আর কারোর কোনো কোশ্চেন না থাকলে, আছে কি কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। না স্যার, কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। স্যার কোনো প্রশ্ন থাকলে আপনাকে স্যার মেসেঞ্জার গ্রুপ ইনফর্ম করব। সরি, স্যার কোনো প্রশ্ন থাকলে মেসেঞ্জার গ্রুপে স্যার ইনফর্ম করব। ওকে ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। আমি আজকে সারাদিন খুব প্র্যাকটিসে ছিলাম, টায়ার্ড হয়ে গেছি। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।